2025 সালে মাধ্যমিকে তোমরা ইংরেজি পরীক্ষা দিয়ে এলে, তাই না? তো অনেকে হিসাব করতে লেগে পড়েছ। কেউ কেউ হিসাব করছে 70 পাবে, কেউ 75, কেউ 80, কেউ 90, কেউ 95, আবার কেউ 98 হিসাব করে বসে আছো। কেউ একজন যদি উত্তরগুলো একটু বলে দেন তাহলে একটু যাচাই করা হয়ে যায় যে সত্যিকার আমরা 95 পাওয়ার মতো অবস্থায় আছি কিনা বা 98 পাওয়ার মতো অবস্থায় আছে কিনা। তো আমি তোমাদের সংক্ষেপে একটু স্পিডে আলোচনা করে দেবো যে প্রশ্নগুলোর উত্তর অ্যাকচুয়ালি কী হবে। তাই মন দিয়ে একটু দেখে নাও আর শেষ মুহূর্তে একটু হিসাব করে জেনে নাও যে মাধ্যমিকে তুমি ইংরেজিতে কত নম্বর স্কোর করতে পারবে। যেমনটা তোমরা জানো, প্রথমে একের দাগে সিন প্যাসেজ দেওয়া থাকে। এখানে দিয়েছে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার চা খেতে বসে। তাহলে লেসন নাম্বার 7 দ্য ক্যাট, ওখান থেকে এবারে 2025 সালে মাধ্যমিকে সিন প্যাসেজটা এলো, দ্য ক্যাট থেকে দিয়েছে। লাইনগুলোর মানে বলছে না, সরাসরি তোমরা অপেক্ষা করে আছো উত্তরগুলো কী হবে জানার জন্য, তো সরাসরি উত্তরেই যাচ্ছি। প্রথম প্রশ্ন আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে এমসিকিউ দেওয়া আছে, বাঁচতে হবে। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি, বিড়াল বেশি ঘরোয়া আপন হওয়ার চেষ্টা করে পরিবারের গেস্টের কাছে। অপশন নাম্বার 4। বি দাগে অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, চা খাওয়ার সময় বিড়াল কিন্তু ওখানে আবির্ভাব ঘটায় কি জন্য না, টু গেট হিজ শেয়ার অফ ফুড, তার খাবারের ভাগটা পাওয়ার জন্য। অপশন নাম্বার 3। সি দাগে সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ, কখনো কখনো গেস্ট ঝুঁকে পড়ে এবং বিড়ালের পিঠ চাপড়ে দেয় কি করার পরিবর্তে না, খাবারটা দেওয়ার পরিবর্তে। তাহলে ইনস্টেড অফ অফারিং ফুড, অপশন নাম্বার 1। ডি দাগে দ্য পারিং ক্যাট রাবস হিমসেলফ এগেন্স্ট দ্য লেগস অফ দ্য, মানে নিজের পিঠটাকে ঘষতে থাকে কাদের পায়ের সাথে, উত্তর হচ্ছে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের লোকেদের পায়ের কাছে। অপশন নাম্বার 2। ই দাগে উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন ইজ আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, চোখে রাগ নিয়ে, চোখে যন্ত্রণা নিয়ে, চোখে জল নিয়ে ওই অতিথি কিন্তু অভিনয় করে যেন সে খুব মজা পেয়েছে, অ্যামিউজড। অপশন নাম্বার 2। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে কটা বাক্য দিয়েছে পূরণ করতে বলেছে। একের দাগে দ্য গেস্ট উইসেস টু, গেস্ট কী করতে চায়, দ্য গেস্ট উইসেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সেই বিড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে ফেলতে চায়। দুয়ে দাগে পুটিং আপ ইজ ক্ল দ্য ক্যাট কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, ওই নখের থাবাগুলোকে তুলে বিড়াল কী করে আস্তে করে কিন্তু বেশ শক্ত করে আঁচড় দেয় গেস্টের পায়ে। আর তিনে থাকে দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু ইট হিজ ফুড, বিড়াল একটা নিরাপদ দূরত্বে সরে যায় তার খাবারটা খাওয়ার জন্য। এরপরে সি দাগে ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একে দাগে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেক্ট হিম ইন দ্য লেগ, যখন বিড়াল ওই গেস্টের পায়ে আঁচড় দেয় গেস্ট নাকি খুব মজা পায়, কথাটা ভুল, ফলস, এফ। তো সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে না, সে মজা পাওয়ার অভিনয় করে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। আর দুয়ে থাকে দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, বিড়ালের এই আচরণে পরিবারের লোকেরা কিন্তু আদৌ লজ্জিত নয়, কথা ঠিক, ট্রু, এবং তারা বরং আনন্দিত থাকে। তাহলে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, মানে আনন্দিত পরিবার মন্তব্য করে, এখান থেকে বোঝা গেল তারা কিন্তু আদৌ লজ্জিত নয় বরং আনন্দিত। তাহলে ট্রু হবে, সাপোর্টিং হবে এই বাক্যটা। দুইয়ের দাগে পোয়েম থাকে জানো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাবো সমুদ্রে। এটা আমাদের নেওয়া হচ্ছে কোন কবিতা থেকে, সি ফিভার থেকে নেওয়া হচ্ছে। লেসন নাম্বার 6। লাইনগুলো মানে আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তরে চলো। এ দাগে ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই দ্য স্টার, অপশন নাম্বার 3 হবে দ্য স্টার। আর বি দাগে আই মাস্ট গো ডাউন, দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস ডিটারমিনেশন টু গো অন দ্য সি ভয়েজেস, আমি অবশ্যই যাব, এটা প্রকাশ করছে কবির সমুদ্র ভ্রমণে যাওয়ার যে দৃঢ় প্রতিজ্ঞা, ওটাকে প্রকাশ করছে। অপশন নাম্বার 2। সি দাগে দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ইন দ্য পোয়েম আর, এই কবিতায় লিভিং ক্রিয়েচার মানে জীবন্ত প্রাণী বা জীবন্ত জীব কার কার কথা বলা হয়েছে। প্রথমত মেরিনার্স মানে তার নিজের কথা, সহনাবিকের কথা, এগুলোর কথা বলা আছে। গার্লস শঙ্খচিলের কথা বলা আছে। হোয়েলস মানে তিমি, এটা কথা বলা আছে। তাই অপশন নাম্বার 2তে যাবো আমরা। আর ডি দাগে দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি ইন এ জয়াস মুড, কবি চাইছেন তার ফেলো রোভার মানে হাসি খুশি নাবিক সে কীরকম মুডে থাকবে না, জয়াস মুড, হাসি খুশি মুডে থাকবে। অপশন নাম্বার 4। এবার বি দাগে প্রশ্নগুলো আছে। একের দাগে হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিজ, কবি নাবিকের জীবনটাকে জিপসিদের জীবন মানে যাযাবরের জীবনের সাথে তুলনা করেছেন কেন না, উত্তরে লিখব দ্য জিপসিজ ট্রাভেল ওয়ান প্লেস টু অ্যানাদার এমলেসলি, এই যাযাবরেরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে। সিমিলারলি দ্য পোয়েট ওয়ান্টস টু ট্রাভেল অন দ্য সি, একইভাবে কবিও ঘুরতে চান সমুদ্রের বুকে। সো হি কম্পেয়ার্স এ মেরিনার্স লাইফ উইথ দ্য লাইফ অফ এ জিপসিজ, এই জন্য তিনি নিজের জীবনটাকে বা নাবিকের জীবনটাকে তুলনা করেছেন যাযাবরদের জীবনের সাথে। দুয়ে দাগে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ, মানে সমুদ্র ভ্রমণের শেষে কবি কী চাইছেন না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েজ মানে সমুদ্র ভ্রমণের শেষে দ্য পোয়েট আস্কস ফর এ মেরি ইয়ার্ন ফ্রম এ ফেলো রোভার অ্যান্ড এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, তিনি চাইছেন একটা হাসি খুশি নাবিকের কাছ থেকে সুখের আনন্দের কিছু কাহিনী গল্প শুনবেন, একটা ভালো করে ঘুম লাগাবেন এবং মধুর স্বপ্ন দেখবেন। 3-এর দাগটা তো আনসিনের দাগ জানো, পড়ছি মন দিয়ে শোনো।
ইট ওয়াজ ব্যাক ইন 1975, মানে প্রায় 1975 সাল, আজ থেকে পিছিয়ে যাও 50 বছর, 1975 সাল, দ্যাট ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন ওড়িশাজ ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেট। ভারতবর্ষ 1975 সালে কী করেছিল? কুমির সংরক্ষণ প্রকল্প চালু করেছিল ওড়িশার ভিতরকনিকা ন্যাশনাল পার্কে। এবং এই পার্কটা অনেক আগে, প্রাচীনকালে, ইতিহাসের সময়ে ওই কনিকা যে রাজ্যগুলো ছিল সেখানকার রাজাদের কাছে এটা শিকার করার জায়গা ছিল এই জঙ্গলটা বা এই ন্যাশনাল পার্কটা। টুডে দেয়ার আর 1811 সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ইন ভিতরকনিকা। বর্তমানে আজকে কিন্তু ভিতরকনিকার যে লবণাক্ত যে জল রয়েছে সেখানে লবণাক্ত কুমির আছে। কতটা আছে? 1811টা। এ ভাস্ট ট্র্যাক্ট অফ ফরেস্ট, এবং সেখানে বিশাল বনখণ্ড বা বনভূমি রয়েছে, অ্যান্ড সল্ট ওয়াটার সোয়াম্প, এবং লবণাক্ত জলের কিছু হ্রদ টাইপের জিনিসগুলো রয়েছে, জলাশয় রয়েছে। অ্যান্ড ব্যাক ইন 1975 দ্য নাম্বার অফ সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ওয়াজ অনলি 74। কিন্তু আজ থেকে 50 বছর পিছিয়ে গেলে 1975 সালে এই ভিতরকনিকাতে লবণাক্ত জলের কুমির মাত্র ছিল 74টা। তাহলে 1975 সালে ছিল 74টা, আজকে 2025 সালে আছে 1811টা। তাহলে অনেক সংখ্যায় বেড়েছে। কী কারণে বেড়েছে একটু পরে জানবো। ইন 1975, 1975 সালে, বেয়ারলি 3 ইয়ার্স আফটার দ্য প্যাসেজ অফ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, 1972 সালে বন সংরক্ষণ নীতি প্রণীত হয়েছিল বা চালু করা হয়েছিল। তার 3 বছর পরে 1975 সালে ক্রোকোডাইলস ওয়ার ভেরি মাচ থ্রেটেন্ড। সেই সময় কুমিরগুলো কিন্তু খুবই ভয়ানক অবস্থার মধ্যে ছিল, অ্যান্ড ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন ইন্ডিয়া। এবং ভারতবর্ষে কুমির প্রায় অবলুপ্তির পথে ছিল, ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপাসেস। কারণ সেই সময় বেহিসেবিভাবে কুমিরকে হত্যা করা হচ্ছিল কিছু ব্যবসায়িক উদ্দেশ্য সাধনের জন্য, অ্যান্ড সেভিয়ার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, এবং সাধারণ বাসস্থান হারিয়ে ফেলার জন্য। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু প্রোটেক্ট দ্য অ্যানিম্যালস ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং। তো এই কুমির সংরক্ষণ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল যাতে এদের সাধারণ বাসস্থানটাকে রক্ষা করা এবং তাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা বা বাড়ানো ক্যাপটিভ ব্রিডিংয়ের সাহায্যে, মানে এক জায়গায় আবদ্ধকরণ করে তাদের প্রজনন ঘটানো এর দ্বারা। এটাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সেড মিস্টার সুধাকর কর, ওড়িশাজ ক্রোকোডাইল ম্যান, ওড়িশার কুমির মানুষ বলা হয় মিস্টার সুধাকর করকে। তিনি এই কথা বললেন। কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করে অবসর গ্রহণের পরে এই সুধাকর কর হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স। এই লবণাক্ত রাক্ষস বা কুমিরকে সংরক্ষণ করার জন্য মেথোডোলজি এবং টেকনিক্যাল এক্সপার্টাইজ এগুলো তিনি চালু করেছেন রিটায়ারমেন্টের পরেও। হি অ্যাডেড দ্য কনজারভেশন অফ ক্রোকোডাইলস ইজ নট এ পাসিং ফ্যাক্ট ফর মি বাট এ মিশন। তিনি বলছেন যে এই কুমির সংরক্ষণ প্রকল্পের যে কাজটা আমি চালু করেছি সেটা আমার কাছে শুধুমাত্র সময় পাস করার কোনো ঘটনা নয়, এটা আমার বড় জীবনে একটা লক্ষ্য, মিশন, টার্গেট। প্রশ্নোত্তরের মধ্যে প্রথমে এমসিকিউতে যাব। ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন। ইন্ডিয়া তার কুমির সংরক্ষণ প্রকল্প চালু করেছিল কত সালে? 1975 সালে, অপশন নাম্বার সি। আর 2-এর দাগে কারেন্টলি ইন ভিতরকনিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ দ্য ক্রোকোডাইল ইজ। বর্তমানে ভিতরকনিকা ন্যাশনাল পার্কে কুমিরের সংখ্যাটা কত? সংখ্যায় বলা আছে 1811, মানে অ্যাবাউট 2000, প্রায় 2000, অপশন নাম্বার সি। 3-এর দাগে দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু। ভারতবর্ষে কুমিরের সংখ্যা যে বেড়েছে কী কারণে বেড়েছে? না ক্যাপটিভ ব্রিডিং, মানে ওই আবদ্ধীকরণ অবস্থায় রেখে কুমিরের প্রজনন বাড়ানো। তাহলে ক্যাপটিভ ব্রিডিং, অপশন নাম্বার বি। দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিক্যান্ট ফর ওয়াইল্ড লাইফ এনথুসিয়াস্ট ইন ইন্ডিয়া বিকজ দিস ইয়ার। 1972 সালটা কী জন্য বিখ্যাত? না এই বছর হয়েছিল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া। বন সংরক্ষণ নীতি চালু করা হয়েছিল এই বছরে ভারতবর্ষে। 5 দাগে কনজারভেশন অফ দিজ সল্ট ওয়াটার মনস্টার্স রিফার টু কনজারভেশন অফ। এই যে লবণাক্ত জলের কুমিরগুলো তার সংরক্ষণ বলতে কার সংরক্ষণের কথা বলা হচ্ছে? না ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, লবণাক্ত জলে যে কুমিরগুলো বাস করে তাদের সংরক্ষণের কথা বলা হয়েছে। 6 দাগে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি। এই প্যাসেজে আমরা যথাযথ টাইটেল কী দেবো? উত্তর হবে অ্যান এন্ডিভার টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, মানে অ্যাকচুয়ালি কুমিরকে সংরক্ষণ করার জন্য বা রক্ষা করার জন্য একটা প্রচেষ্টা। তারপরে ট্রু ফলস আছে, সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। 1 দাগে সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি। 1975 সাল থেকে এখন পর্যন্ত ভারতবর্ষে কুমিরের সংখ্যা নাকি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কথাটা ভুল, আগে 74 ছিল, এখন 1811, তাহলে বেড়েছে, তাই না? তাহলে ফলস হবে। আর সাপোর্টিং হবে টুডে দেয়ার আর 1811 সল্ট ওয়াটার ক্রোকোডাইলস থেকে শুরু করে ওয়াজ অনলি 74 পর্যন্ত। মাঝখানে ডট ডট দিলেও হবে, বা যদি পুরো কেউ তুলে এসে ভালো, তবে লাইনটা খুঁজে নেবে। আনসিনে আছে টুডে দেয়ার আর থেকে শুরু করে ওয়াজ অনলি 74 পর্যন্ত।
আর দুয়ে দেখে দ্য ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলি স্টেটস। এই ভিতরকণিকা ন্যাশনাল পার্ক আগে ছিল শিকার করার জায়গা, কাদের কাছে? প্রিন্সলি স্টেটস, ওখানকার যে রাজারা তাদের জন্য। অবশ্যই ট্রু হবে, তো টি লিখলাম। সাপোর্টিং হবে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য ফর্মার হান্টিং থেকে শুরু করে প্রিন্সলি স্টেট পর্যন্ত। এই লাইনটাও আনসিনে পেয়ে যাবে। আর তিনে থেকে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। রিটায়ারমেন্টের পরে মিস্টার সুধাকর কর তিনি কুমির সংরক্ষণের সঙ্গে কোনোভাবে জড়িত নন। কথাটা ভুল, ডাহা মিথ্যা কথা, ফলস। তো আমরা সাপোর্টিং দেবো কর আফটার লাস্ট প্যারায় আছে কর আফটার হিজ রিটায়ারমেন্ট থেকে শুরু করে সল্ট ওয়াটার মনস্টার্স পর্যন্ত। দুখানা প্রশ্ন আছে, একে থেকে হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। এই ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টের মেন উদ্দেশ্যটা কি? এটাও বই লাইন তুলে উত্তর হবে দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন থেকে শুরু করে ক্যাপটিভ ব্রিডিং পর্যন্ত। এই লাইনটা দেখে দেখে ডট ডট মারবে না, পুরো দেখে দেখে তুলতে হবে আর কি। এখানে জায়গা কম বলে লিখিনি আমি। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন থেকে শুরু করে ক্যাপটিভ ব্রিডিং অবধি তুলে দেবে, এটা প্রথম প্রশ্ন উত্তর হয়ে যাবে। আর দুয়ে দেখে হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। 1975 সালে এই লবণাক্ত কুমিরগুলো প্রায় অবলুপ্তির পথে ছিল। কারণ কি? দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপাসেস অ্যান্ড সেভিয়ার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট। তিনের জায়গায় আছে হু ইজ রেফার টু অ্যাজ ওড়িশাজ ক্রোকোডাইল ম্যান। ওড়িশার ক্রোকোডাইল ম্যান কাকে বলা হয়েছে? আর হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম, তিনি কোন পোস্ট থেকে রিটায়ার করলেন? তাহলে এ মিস্টার সুধাকর কর ইজ রেফার টু অ্যাজ ওড়িশাজ ক্রোকোডাইল ম্যান। মিস্টার সুধাকর করকে ওড়িশার কুমির মানুষ বলা হলো। হি রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ এ সিনিয়র সায়েন্টিস্ট। তিনি রিটায়ার গ্রহণ করেছেন, অবসর গ্রহণ করেছেন একটা সিনিয়র সায়েন্টিস্টের পোস্ট থেকে। আর চারে থেকে হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। এমনকি রিটায়ারমেন্টের পরেও মিস্টার সুধাকর কর কীভাবে কুমির সংরক্ষণ প্রকল্পের উপরে তিনি অবদান রাখছেন। ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট হি হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দ্য সল্ট ওয়াটার মনস্টার্স দ্য ক্রোকোডাইলস। এবারে গ্রামার প্রশ্ন। ইট হ্যাড বিন ড্রিজলিং কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং। মানে লাগাতার বৃষ্টি হচ্ছিল, ওই গুঁড়ি বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপ, কিন্তু বিকেলের দিকে বৃষ্টি মানে বাতাসের পরিমাণটা বাড়লো। দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, তারপর ঝড় এলো দমকা বাতাস সহযোগে। আর পাঁচের জায়গায় আর্টিকেল প্রিপোজিশন। পাঁচের এ, লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার। গত গরমকালে আমরা হরিদ্বার ঘুরতে গেছিলাম সামারে, গরমকালে। উই স্টেড ইন এ হোটেল, আমরা একটা হোটেলে ছিলাম বাই দ্য রিভার, নদীর ধারে। দো দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস। যদিও হোটেলটা একটু দামি ছিল, খরচ বেশি হচ্ছিল, তাও সেটা খুব সুন্দর ছিল। বি দাগে প্রথমে উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার, ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তর হবে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস। আর দুই দাগে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। এটাকে ন্যারেশন চেঞ্জগুলো হবে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। আর তিনে দাগে দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টান্ট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এটাকে সিম্পল করলে হবে দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। ফ্রেজাল ভাব তিনখানা আছে। ডিমান্ডেড উত্তর হবে কল্ড ফর, রিডিউস উত্তর হবে কাট ডাউন, রিমেম্বার উত্তর হবে কল আপ। আর ছয়ের দাগে চারখানা ভোকাবুলারি আনসিন থেকে শব্দ খুঁজতে হবে। একটা হচ্ছে দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল, কোনো প্রাণীর স্বাভাবিক বাসস্থান, তাকে হ্যাবিটেট বলে। টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, কাউকে আবার প্রাণে ফিরিয়ে আনা, তাকে রিভাইভ করা বলে, রিভাইভ। ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, গুরুত্বপূর্ণ কাজ, তাকে আমরা প্রজেক্ট বলবো। আর টার্গেট, এটাকে আমি অবজেক্টিভ লিখেছি, কিন্তু আরও একটা শব্দ আনসিন আছে মিশন, MISSION, মিশন। তো মিশন লিখলেও হবে, মিশন মানেও এখানে লক্ষ্য হবে। আবার অবজেক্টিভ মানে উদ্দেশ্য বা লক্ষ্য, অবজেক্টিভও হতে পারে। তো আমার দুটোই মনে হচ্ছে, অবজেক্টিভও মনে হচ্ছে, মিশনও মনে হচ্ছে। আর বাকি তিনখানা রাইটিং দিয়েছে। একটা এডিটোরিয়াল লেটার আছে, ওই ফায়ার ক্র্যাকার্স মানে বোমাবাজি পটকা ফাটানো হয়, এর বিরুদ্ধে অবজেকশন জানিয়ে এডিটরকে চিঠি লিখতে হবে। তারপর একটা রাইটিং দিয়েছে ওই ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক, সকালে হাঁটার উপযোগিতা কী সেটাকে নিয়ে একটা রচনা লিখতে বলেছে। আর তারপর একটা রিপোর্ট লিখতে বলেছে, তোমার এলাকায় একটা ডাকাতি হয়েছে সেই নিয়ে একটা রিপোর্ট লিখতে বলেছে। তো রাইটিংগুলো উত্তর আর বললাম না, তোমাদের এখন ধৈর্যও নেই শোনার। তো আপাতত আমরা যদি তিনটে রাইটিং বাদ দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 60 মার্ক। তো এই 60-এর মধ্যে যদি কেউ 57, 58 বা 59 বা 60 লাগিয়ে দাও, তাহলে রাইটিং স্কিলে যদি 2-3 নাম্বার কেটেও যায়, তাও তুমি সেখানে 27 যদি স্কোর করতে পারো 27, তাহলে এখানে 60 আর ওখানে 27, তাহলে 87 এখানে হয়ে গেলে। আর প্রজেক্টে 10 পাচ্ছ, তাহলে 96 বা 97 পাওয়া এবারে 2025 সালে মাধ্যমিকের ইংরেজিতে কোনো ব্যাপারই না। তারপর খাতা দেখার সময় তো একটু, আমরা যারা খাতা দেখি আমাদেরকে নির্দেশ দেওয়া থাকে যে বাচ্চাদেরকে যতটা সম্ভব নাম্বার দেওয়া যায় দেবেন, কোথাও নাম্বার তেমন কাটা যাবে না। খুব বড় ধরনের ভুল না করলে কিন্তু নাম্বার কাটে না। তাই ইংরেজি প্রশ্ন খুবই সোজা হয়েছিল। 2-1টা প্রশ্ন একটু ঘোরানো ছিল, উত্তরগুলো বলে দিলাম। তোমরা এবার নিজেরা হিসাব কষে নাও, হিসাব কষে নিয়ে
কে কত পাচ্ছে একটা হিসাব করবে। যে মোটামুটি একটা সুনিশ্চিত টার্গেট ফিক্স করতে পারছো যে আমি এত পাবো, সুনিশ্চিত হলাম, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কত স্কোর করছো।